সারা রাতটাই কেমন অস্থিরভাবে কাটলো অভির। কখনো শুয়ে, কখনো বসে, আবার কখনো পায়চারি করে। সমীরের ঘরটা তালা দিয়ে চাবি ঢুকিয়ে দিল পপির আলমারিতে, আর সেটাও তালা দিয়ে চাবি সরিয়ে রেখে আসলো ওর নিজের ঘরে। সব কাজগুলোই রাতের মধ্যে সেরে রেখেছে ও, কারণ রুবির সামনে এটা করা যেত না। সকাল হতে না হতে চলে আসবে ও। সারা রাত পাশে শুয়ে পপিও যেন তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে, হয়তো বুঝে উঠতে পারছে না কি হতে চলেছে। ভোরের দিকে একটু ঘুমিয়েছে, পাশ ফিরে দেখলো অভি। কি নিরীহ লাগছে মায়ের মুখটা। আহারে, কি হবে এই বাড়ি সম্পত্তি দিয়ে যদি সম্মানটুকুই না থাকে জীবনে। সমীরের অবৈধ সম্পর্ক, অভির অবৈধ বোন। ইস, কি লজ্জার। কিভাবে বলবে রূপককে? অমৃতা, পৌলমী, রূপাঞ্জন। আর ভাবতে পারছে না ও যে দু চারজন বন্ধু ছিল সব চলে যাবে। আর অভি সত্যি অমন ডাকাবুকো নয় যে নিজেরটা বুঝে নেবে। বরং ও বরাবর ভীষণ শান্ত, মুখ চোরা। ঝামেলা অশান্তি এসব এড়িয়েই চলে অভি। সেই জন্যই তো রূপক ওকে আগলে আগলে নিজেই সব করেছে। রাতারাতি ফোন করেছিল ওর বন্ধু সুবিনয়কে। সকালেই ওরা আসবে, জিজ্ঞাসাবাদ করবে। তারপর অবশ্য অভিকে যেতে হবে লোকাল থানায়, ডায়েরি লেখাতে হবে। সারাদিনের কাজকর্মগুলো মনে পড়তেই অস্বস্তি লাগছে ওর। মাথাটা প্রচন্ড ধরেছে। শুয়ে থেকে থেকে উঠে পড়লো অভি। এক্ষুনি 1 কাপ কড়া চায়ের খুব দরকার, অথবা ব্ল্যাক কফি। মায়ের গায়ে চাদরটা টেনে এসিটা বন্ধ করে দিল অভি। ঘরের এই ঠান্ডা ভাবটা যেন আরো অস্থির করছে ওকে। কফিটা করে এনে জানলাগুলো খুলে দেবে। সূর্যের তাপ নাকি ইতিবাচক বার্তা বহন করে আনে। রান্নাঘরে ঢুকতেই আবার রুবির কথা মনে পড়লো অভির। কাল রাত অবধিও কেমন একটা অনুভূতি কাজ করছিল মেয়েটার জন্য, একটু অন্যরকম অনুভূতি। কিন্তু যখন থেকে বুঝে গেছে একই রক্ত দুজনে বহন করছে, আরো যেন মরমে মরে যাচ্ছে অভি। এমন পরিস্থিতিতে কেন পড়লো কে জানে। কখনো কারোর সাথে পাছে থাকেনি, কারোর ক্ষতি করার কথা ভাবতেই পারে না, অথচ সব খারাপ যেন ওর সাথে। 1 কাপ গরম জল, তাতে 1 চামচ উঁচু করে কফি পাউডার দিয়ে মিশিয়ে নিল। প্রচন্ড তেতো হয়ে যাবে, কিন্তু সে তেতো কি অভির জীবনের থেকেও বেশি? কফিটা নিয়ে ঘরে এসে জানলাগুলো খুলে দিল অভি। 4টে জানলা দিয়েই হাউমাউ করে ঢুকে পড়লো আলো, যেন ওরা অভির জন্যই অপেক্ষা করছে। কফি খেতে খেতেই আগে অফিসে মেল করলো। ভেবেছিল ওয়ার্ক ফ্রম হোম অ্যাপ্লাই করবে, কিন্তু অনেক ভেবে ছুটিটা নিয়েই নিল। কেউ আপত্তি করবে না, কারণ পুরো অফিসে একমাত্র এই অভি আছে যার কোনো ছুটি নেওয়ার তাগিদ নেই। শুধু মায়ের জন্য মাঝে মাঝে নিতে হয়, কিন্তু সেটা ওয়ার্ক ফ্রম হোম হিসেবেই করে। কাজ না থাকলে অভি সত্যি পাগল হয়ে যেত। কফিটা খেতে খেতে আবার কি মনে হলো, মায়ের আলমারির চাবিটা নিজের ঘর থেকে নিয়ে আসলো অভি। কাল রাতে অত গোছানোর দরকার ছিল না, গোছাতে হলে আগে গোছাতে হতো। এখন পুলিশ আসলে তো ওরা নিজেরাই অগোছালো করবে সবটা। একটু আলমারিটা নিজের দেখা উচিত। খুলে ফেললো আলমারিটা। সামনে সেই কালো ব্যাগটা, ওখানে কম করে 12টা চিঠি। পুলিশ আসার একটু পরে দেখতে হবে, লাগুক লজ্জা। বাবার প্রেমপত্র ভেবেই হেসে ফেললো আপন মনে। নিজেরটা পড়ার সৌভাগ্য তো কোনোদিন হলো না। প্রথম চিঠিটা বের করলো অভি। একদম মাখো মাখো প্রেমের চিঠি। ইতি বলে শেষে ওই চিহ্ন। ওপর ওপর পড়ে বুঝেছে অভি এটা থেকে লজ্জা ছাড়া অতিরিক্ত কোনো ইনফরমেশন পাবে না। রেখে দিল অভি। দ্বিতীয়টা বের করলো, সেটাও একই ধারায় লেখা। রেখে দিল এটাও। 3 নাম্বারটাও একই, কিন্তু সব লেখাগুলোই একই কালিতে, একই হাতের লেখায়, আর সাথে ওই একই চিহ্ন। নিচে ইতি বলে ওই চিহ্ন। খুব ভালো করে চোখের সামনে ধরে দেখলো অভি। সেটা দেখে দেখে আঁকলো। এটা কিচ্ছু না, আর আর এস এর মিলিত রূপ। এমন সুন্দর শিল্প দেখে অভি অবাক হলো, যেন একে অপরকে ছাড়তেই পারবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে পরের চিঠিটা বের করলো। ওপর ওপর পড়তে বুঝলো কোনো বাচ্চার কথা বলা হচ্ছে। তাকে কোনো নামী স্কুলে ভর্তি করানো হয়েছে। টাকার অঙ্ক লেখা, সেটা অনেকটা। মানে রুচি পর্দার পেছনে দাঁড়িয়ে বেশ খেলতো। আচ্ছা, চিঠিগুলোকে সব রুচিরই লেখা? পড়ে তো তাই মনে হচ্ছে। কোথাও যদিও নাম নেই,
পরের চিঠি খুলল অভি, সেটা সাংঘাতিকভাবে আবেগপ্রবণ লেখা। কিন্তু সমীরের উত্তর কোথায়? রুচির এই চিঠিগুলোর পেছনে সমীরের উত্তরগুলো কি? ও কি উত্তর দিত না? কি বোকার মতো ভাবছে সব। সমীরের সব চিঠিগুলো তো রুচি মানে রুবির কাছে থাকবে, এই আলমারিতে কিভাবে পাবে সেসব? আরেকটা চিঠি বের করলো অভি, আলগা আলগা পড়তে গিয়ে আটকে গেল। কি লেখা এটাতে? তোমার প্রতি আমি কৃতজ্ঞ যে তোমার সবকিছুর দায়িত্ব তোমার আইনত স্ত্রীর হলেও তুমি আমাকে উপেক্ষা করনি। গাঙ্গুলি বাগানের বাড়িটা সম্পূর্ণটা তুমি আমায় দিয়ে গেছো। উকিল মিস্টার রাউথের মুখে বিষয়টা জেনে আমি নিশ্চিন্ত যে আমার মেয়েটার একটা খড়কুটো তো হলো, যাকে আঁকড়েও বাঁচবে। ইতি আবার ওই চিহ্ন। পায়ের তলার মাটি সরে যাচ্ছে অভির। হা ভগবান, এ কি শুনছে ও? এই বাড়িটা ওদের নয়, এটা রুবির। তাই কি ও দলিলটা নিয়ে গেল? মাথাটা খারাপ হয়ে যাচ্ছে অভির। বাবার জমানো সবকিছুতে বিতৃষ্ণা ছিল অভির, কিন্তু যেই মাত্র শুনলো এই ভিটেটা ওদের নয়, এবার বোধহয় জলে পড়ার অবস্থা হলো অভির। কোথায় যাবে ও এই পঙ্গু মাকে নিয়ে? মাথা নিচু করে ফেললো। না, আর ওই বোকাশোকা ভালো মানুষ সেজে লাভ নেই। একটা ভালো উকিলের সাথে কথা বলতে হবে। ইস, মাও এই সময় এমন অবস্থা। দলিলের এই ব্যাপারটা তো পপিও জানতো তাহলে। পপি অনেকবার বলতে চেয়েছিল সমীরের রেখে যাওয়া সম্পত্তির কথা, শোনেনি অভি, ভুল করেছে। জেনে রাখার দরকার ছিল। সোফায় খালি কাপ হাতেই প্রায় ঘন্টাখানেক কেটে গেছে অভির। কলিং বেল বাজলো। মিনতি মাসি এসেছে। বাসন মাজা, ঘর মোছা এই কাজগুলো বহুদিন ধরে এই মিনতি মাসি করে। আচ্ছা, এসবে ওর কোনো হাত নেই তো? হলে বোধহয় খুশি হতো অভি। রুবি এই মুহূর্তে যতই ওর প্রতিদ্বন্দ্বী হোক, ও চোর এটা বোধহয় এখনো মানতে পারছে না ও। কে চোর? এটা তো রুবিরই বাড়ি। বরং রুবির বাড়িতে চোরের মতো থাকে অভি আর পপি। ইস, পপি যদি আগে বলতো, অনেকদিন আগে একটা ফ্ল্যাট নিয়ে নিত। এসব ভাবনার ফাঁকে দরজা খুলে দিতেই মিনতি ঢুকলো। কি গো অভি, চোখ মুখ এমন লাগছে কেন? বৌদি ঠিক আছে তো? মিনতির গলায় চিন্তা। সব ঠিক আছে বলে আশ্বাস দিতে তবে শান্ত হলো মিনতি। পিসি, কাল রাতে ভাতগুলো খেতে পারিনি, শরীরটা খারাপ ছিল। টেবিলের ওপর ঢাকা দেওয়া আছে, একটু ফেলে দেবে? আমি আর গুছিয়ে উঠতে পারিনি। এভাবেই কথা বলে অভি, খুব বিনয়ী হয়ে। সবার সাথে একই রকম, তাই অভির অনুরোধ উপেক্ষা করতে পারে না কেউ। মিনতি চলে যেতেই অভি সমীরের ঘরটাও খুলে দিল। জানলাটা খোলাই, কাল রাতে আর বন্ধ করেনি। সেই মিষ্টি গন্ধটা এখনো নাকে আটকে আছে, কিন্তু অনেক হালকা। পকেটে ফোনটা বাজছে, তাড়াতাড়ি ধরল অভি। রূপক, ভাই সুবিনয় এসে গেছে। আমি আর ও আগে গাঙ্গুলি বাগান থানায় যাচ্ছি, চেষ্টা করছি ডায়েরিটা করিয়ে নিতে, তারপর ওদেরকে নিয়েই আসছি। রূপক যেন অভির থেকে বেশি চিন্তিত বিষয়টা নিয়ে। আমাকে ছাড়া ডায়েরি হবে? আর ডকুমেন্ট লাগবে? রূপক বলল, তুই তো ডকুমেন্টগুলো হোয়াটসঅ্যাপ করে দে, আর সুবিনয় আছে দেখি, অসুবিধা হবে না বোধহয়। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ঢুকছি তোর ওখানে। রূপক আসবে শুনে শান্তি পেল অভি। নিজের ব্যবসা বলে পারেও যখন তখন সাহায্য করতে। ওকে বলবে কি যে এই বাড়িটা ওর নয়, ওর দয়ালু বাবা এটা তার অবৈধ পরিবারকে দান করেছে? কে অবৈধ? অবৈধ তো অভিরা মনে হচ্ছে এখন। পায়ের তলার মাটিটাই বলে দেয় বৈধ আর অবৈধ। থাক, কিচ্ছু বলবে না। পুলিশ এসে কি বার করে সেটাই দেখবে অভি। হ্যাঁ রে, তোদের ওই মেয়েটা আজ আসবে তো? কাল যেভাবে বেরিয়ে গেল, মনে হচ্ছে জম্মের যাওয়া গেছে। তারপর যখন দলিল হাতে এসে গেছে, আর কি করবে ও দলিল নিয়ে? এখন সব রেকর্ড অনলাইনে থাকে, ওখান থেকে সব পাওয়া যাবে। না, চায় না অভি। অভি চায় না এটা নিয়ে ঘাটাঘাটি হোক, অনলাইন থেকে সেকেন্ড কপি বেরোক। ও বরং রুবিকে কিছু টাকা দিয়ে বাড়িটা পাওয়ার চেষ্টা করবে। এসব ভাবতেই আবার কলিং বেল, পরপর দুবার, মানে এটা রুবির। ওই এলো বলেই ফোন কেটে দিল অভি। নিচে খুলতে যাওয়ার আগে সমীরের ঘরে দরজাটা হাট করে খুলে দিল। ও দেখতে চায় খোলা ঘরটা দেখে রুবির প্রতিক্রিয়াটা। ঘড়িতে প্রায় 8:30। এই সময় রুবি ঢুকলে অভি বাজারে যায়। রুবি বলে দেয় কি কি আনতে হবে। রুবি নির্দেশ অনুযায়ী বাজার আনতে খারাপ লাগতো না অভি, কিন্তু আজ এটা কিছুতেই পারবে না ও। দরজা খুলতে রুবি ঢুকলো। আজও একটা শাড়ি পরে এসেছে, সাদার ওপর অনেক রঙের খেলা। তাতে বোঝা যাচ্ছে ফ্যাকাশে জীবন থেকেও ক্রমশ রঙিন জীবনে এগিয়ে যাচ্ছে।
আজ খুব সুন্দর লাগছে রুবিকে। চুলটা পিছনে টেনে বেঁধেছে, ভিজে বলেই বোধ হয়, আর কপালে ছোট কালো টিপ। কাঁধে ব্যাগ, সাথে হাতেও একটা ব্যাগ। অভির ইচ্ছে হচ্ছে ব্যাগটা টেনে নিয়ে খুলে দেখে। অভির মন বলছে ওখানে আজ অনেক কিছু পাবে। বাজারে যাবেন না আজ? রুবি খুব সাবলীল ভাবে জিজ্ঞেস করলো। সবজি বলতে আলু আর একটা লাউ পড়ে আছে, মাছের মধ্যে কটা পাবদা আর একটু ট্যাংরা আছে, আর চিকেন অল্প। সবই অল্প অল্প আনবেন, পারলে দুটো কাঁচকলা আনবেন, কাল মায়ের পেটটা ঠিক ছিল না। বলতে বলতে সিঁড়ি দিয়ে ওপরে উঠছে রুবি। ওঠার মুখেই থমকে দাঁড়ালো। বেজায় চমকেছে সমীরের ঘরখানা দেখে। এটা খোলা? এটা প্রশ্ন নাকি উত্তর বুঝলো না অভি। অভি ইচ্ছে করে বলল, একটা কাগজ খুঁজছিলাম। নিজের অজান্তেই রুবি জিজ্ঞেস করে ফেলল, কি কাগজ? অভি রুবির একদম মুখের কাছে এসে বলল, দলিল। চোখগুলো নিজের অজান্তেই বড় বড় হয়ে গেল রুবির। ধরা যাতে না পড়ে যায় তার জন্য অনুভূতিটাকে লোকাতে গিয়ে যেন আরো ধরা পড়ে গেল রুবি। একটু আমতা আমতা করে বলল, মা কি ঘুম থেকে উঠেছে? অভি এক দৃষ্টে তাকিয়ে আছে রুবির দিকে। ভীষণ অস্বস্তি হচ্ছে রুবির। তাড়াতাড়ি অভিকে এড়িয়ে চলে গেল পপির ঘরে। হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। আজ ইচ্ছে ছিল না আসার। কাল অভির ওই বন্ধুকে দেখে মনটা কামড় দিয়েছিল রুবির, কিন্তু ধরা পড়ার কোনো ভয় নেই রুবির, কারণ ও সত্যের সাথেই আছে। ভাবনার সাথে সাথে কেমন একটা আত্মবিশ্বাস চোখে খেলে গেল ওর। তারপর এসে পপির কানের সামনে ডাকলো, মা, মাগো ওঠো, দেখো আমি এসেছি। চোখ খুলল পপি। সকালে উঠেই রুবিকে দেখে মুখটা উজ্জ্বল হয়ে গেল ওর। সারা দিন তো এই মেয়েটাই লেপ্টে থাকে পপির গায়ে। রুবি জল নিয়ে এসে চোখ মুখ ধুয়ে দিল পপির। বিছানাটার আশপাশ পরিষ্কার করে দিল। আজ রুবির একটু ইচ্ছে করছে না এই ঘরের বাইরে যেতে, কিন্তু ও না গেলে রান্না হবে কি করে? 10টায় বেরোবে অভি। কাল রাতে এমন ভাবে ফেসে গেছিল যে টিফিনের তরকারিটাও করে যেতে পারিনি। তারপর পপির সকালের হেলথ ড্রিঙ্ক, এটাও তো বানাতে হবে। ঘরে বসে থাকলে তো চলবে না। উঠে যেতে যাবে, অভিও ঘরে ঢুকলো সেই সময়। রুবিকে সামনে পেয়েই বলল, আজ তাড়াতাড়ি কিছু করতে হবে না, আমি আজ বেরোবো না। আমার কয়েকজন বন্ধু আসবে, একটু কথাবার্তা বলবো, তুমি পারলে চা করে দিও। কথাগুলো বলে রুবির সামনেই পপির আলমারিটা খুলে কালো ব্যাগটা বের করে নিল অভি। রুবি দাঁড়িয়ে দেখছে অভিকে। কিছু বলবে? অভির কথা থতমত খেয়ে বলল, বাজারে না গেলে মায়ের খাওয়ার সমস্যা হবে। রুবির কথাগুলোকে ন্যাকামি মনে হচ্ছে অভির, তাই ধমকের সুরে বলল, আজ যা আছে তাই দিয়ে চালিয়ে দাও, চাল ডালের স্যুপ দাও মাকে। ধমক খেয়ে আর দাঁড়ালো না রুবি। ওর চোখে মুখে উদ্বেগ স্পষ্ট দেখতে পাচ্ছে অভি। পাত্তা দিল না। আজকে কোনোভাবেই ওকে আশকারা দেবে না ও। সত্যিটা সামনে আসুক। অনেক ভেবেছে অভি, বাড়িটা কার, কার অধিকার, সবটা সামনে আসুক। ভয় পায় না অভি। যদি এই বাড়ি ছাড়তে হয় ছেড়ে দেবে, বা যদি রুবির থেকে কিনে নেয়, সবটাই করতে রাজি অভি। কালো ব্যাগটা নিয়ে মায়ের কাছে এসে বসলো অভি। মাগো, আজ একটা কঠিন দিন, অনেক কিছু উল্টে পাল্টে যাবে। মা, তুমি শুধু সুস্থ থাকো, তাহলে আমি লড়তে পারবো। বলেই হাত দুটো ধরলো পপির। মায়ের কাছে আসলে আবেগগুলো বেরিয়ে আসে অভির। কান্না পেয়ে যাচ্ছে বারবার। দিব্যি তো ছিল মা আর ছেলে, কোথা থেকে যে কি হয়ে গেল। সুস্থ মাকে রেখে অফিস গেল অভি, তারপর কি থেকে যে কি হয়ে গেল। মাথা নিচু করে এটাই ভাবছে অভি। পপিও যেন স্থির চোখে দেখছে ছেলেকে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। অভি লাফ দিয়ে উঠল। এসে গেছে ওরা। সমীরের ঘরেই বসবে। ওই ঘরটাতেই তো রহস্যের জাল বিছিয়ে আছে। অভি বেরোতে যাবে, রুবি হাতে ট্রে নিয়ে ঘরে ঢুকলো। পপির খাবার। রুবি, মাকে তাড়াতাড়ি খাইয়ে দাও। অভির তারা দেখে একটু উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো রুবি, কেন? ওকে ডাকা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, এসব খুব সাবধানে এড়িয়ে গিয়ে বলল, চা করতে হবে, বললাম না বন্ধুরা এসেছে। অভি খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল ঘর থেকে। রুবি ট্রে হাতে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। খুব চিন্তা হচ্ছে। ওর মন কেন জানি বলছে ও খুব শীঘ্রই বিপদে পড়তে চলেছে। বিপদ কোন দিক থেকে আসবে বুঝতে পারছে না। বাড়িতে মাও অসুস্থ। আর পপি, একেই বা কে দেখবে?
এই সব ভাবতে ভাবতেই বেগটা উঠিয়ে দিল পপির। ও তাকিয়ে আছে রুবির দিকে। রুবির খুব কান্না পাচ্ছে। কি দরকার ছিল এত কিছু? গলায় তোয়ালেটা ভালো করে জড়িয়ে দিল পপির। তারপর চামচ দিয়ে খাইয়ে দিচ্ছে। বুকের ভেতর থেকে একটা কান্না আসছে। মাগো, আজকের পর আর তোমার সাথে দেখা হবে কিনা জানি না। তুমি ভালো থেকো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যেও। আমায় যে বড্ড মায়ায় ফেলে দিয়েছো তুমি, কিন্তু আমি তো সত্যের পথেই আছি। মা, পাওনাটা শুধু বুঝে নেওয়ার অপেক্ষায়। এইটুকু বলেই আবার মুখটা মুছিয়ে দিল পপির। খাটটা উঁচু করে কিছুক্ষণ থাকবে এখন। ডাক্তার খাওয়ার পর এভাবেই রাখতে বলেছে। পপি চোখ বন্ধ করে আছে দেখে রুবি বেরিয়ে রান্নাঘরে চলে গেল। এই রান্নাঘর, এই বাসন, হাতা, খুন্তি, কড়াই, সবার ওপর একটা অধিকার বোধ জন্মেছে রুবির। নিজের মতো রান্না খাওয়া নিজের সংসারেও করতে পারেনি ও। চা চারটে ছেঁকে নিল রুবি। তারপর কৌটো থেকে কিছুটা কুচো নিমকি ঢেলে নিল। এটাও নিজের হাতে বানিয়েছিল। অভি বাড়ি ফিরে এসেই এই কৌটো ওই কৌটো হাতাতে থাকে। খিদে পায় বোধ হয়। ধুস, মায়া বাড়িয়ে লাভ নেই। ও কোনো অন্যায় করেনি। চায়ের ট্রেটা নিয়ে বেরিয়ে সোজা সমীরের ঘরে। ঢোকার মুখে একটা কথা কানে আসলো। অভিবাবু, এই কালো ব্যাগটা আমরা নিয়ে যাচ্ছি, আর ঘরটাও আমাদের তালা দিয়ে আটকে যাব। আপনি এবার একটু রুবি না কে আছে ডাকুন, একটু কথা বলে যাই, আর বাকি ঘরগুলো একটু দেখব। কথাটা শুনে পার সরছে না রুবির। উঁকি মেরে দেখতে নজরে আসলো খাকি রঙের পোশাক পরা একজন লোক। অভি পুলিশ ডেকেছে? আর সামলাতে পারলো না নিজেকে, কেঁদে ফেললো রুবি। ও তো শেষ। চিন্তা মাকে নিয়ে সারাদিন অস্থির হয়ে থাকে। রুবি তো এই বাড়ি চলে আসে, কিন্তু উনি এখানে সেখানে ঘুরে বেড়ায়। শারীরিক অসুস্থতা যেটা পপির আছে, ওটা তাও চিকিৎসা করলে ঠিক হবে, কিন্তু উনি যে মানসিক রোগী। ছেলেকে হারিয়ে এই দশা, তারপর যদি রুবিও না থাকে। ওই তো রুবি। রুবি, ঘরে এসো। রূপকের কথায় ঘরের সবাই তাকালো দরজার দিকে। সিনেমার নায়িকা বা খলনায়িকা যাই বলা হোক, তার প্রবেশ এরকমই এক দোলাচলের মধ্যে দিয়ে হয়। সবাই অপেক্ষা করে। রুবি আর দাঁড়ালো না। দরজা দিয়ে ঢুকেই বলল, আমাকে ডাকছিলেন? অভির দিকে তাকিয়েই বলল। অভি মাথা নাড়িয়ে বলল, আলাপ করিয়ে দিই, ইনি সুবিনয়, হাড়িপুকুর থানার ওসি। আর ইনি পার্থপ্রতিম, আমাদের গাঙ্গুলি বাগানের ওসি। রুবি নমস্কার করতেই অভি বলল, ইনি রুবি। 8 মাস ধরে আমার বাড়ি, মা সবটা দেখে রাখে। রুবি নমস্কার করে বলল, আমি এই বাড়ির আয়া। কথাটা কানে লাগলো অভির। লাগলেও কিছু করার নেই, আর হাতে কিছু নেই অভির। ও চায়নি পুলিশ আসুক, রুবিকে জেরা করুক, কিন্তু কি করবে অভি? অন্যায় তো অন্যায়ই, আর সেটা দেখার দায়িত্ব আইনের। রুবি এসে বলে দিত সবটা। সমীর ওর বাবা, অভি নিজেই দিয়ে দিত ওর পাওনা। এইসব চুরি করার কি দরকার? আমি সকালে ওনার থেকে শুনলাম যে দলিল চুরি হয়েছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। এই ঘরের চাবিটা খুঁজে নিয়ে আমি নিজেই খুলেছিলাম, ঘরটা পরিষ্কার করব বলে। মা মানে পপি দেবী অসুস্থ, অভিবাবু একা ছেলে মানুষ, তাই যেচে উপকারটা করতে গেছিলাম। এখন মনে হচ্ছে না করলেও হতো। পুলিশের জেরায় কি অবলীলায় মিথ্যে বলছে রুবি। অবাক হয়ে অভি দেখছে ওকে। কাকে বিশ্বাস করবে ও? এ যতই সমীরের মেয়ে হোক, বৈধ অবৈধ তো আর মিথ্যে হবে না। আবার এটাই ভাবনা, কে বৈধ আর কে অবৈধ। সবটাই জানিয়েছে ও পুলিশকে। রূপকের সামনে নিজের বাবার অবৈধ সম্পর্কের কথা। কালো ব্যাগে পাওয়া চিঠিটাও খুলে দেখিয়েছে অভি। পুলিশ অবশ্য বলেছেন দলিলে যেটা লেখা আছে সেটাই হবে। সেই থেকে মনটা আবার খারাপ হয়ে গেল অভির। আচ্ছা, চিঠিতেই তো অভি পেয়েছিল যে আইনত বউকে সবটা দিলেও, মানে পপি আইনত বউ, তার মানে কি মা বাবার রেজিস্ট্রি হয়েছিল? হঠাৎ একটা ভালো কথা মাথায় আসলো অভির। পপি মাঝে মাঝে বলতো, অভি শুনেছে প্রিয়দর্শিনী এত কাঁচা কাজ করে না, আইনের কাছে গেলে প্রথম প্রাধান্য আমিই পাবো। কিন্তু মায়ের পুরনো কথাগুলো মনে পড়তেই হঠাৎ মনটা নেচে উঠলো অভির। নিশ্চয়ই কোনো জোর আছে, না হলে এত বাজে কথা তো পপি বলবে না। ওই কাগজটা খুব দরকার। কাগজটাই হয়তো এই বাড়িটা ফিরে পেতে সাহায্য করবে। কাগজটা সমীরের ঘরে নেই। পুলিশ তছনছ করে সব দেখেছে। এরা চলে গেলে
খুঁজতে হবে কাগজটা। রুবি দেবী, আপনি এই কাগজটায় আপনার ঠিকানাটা লিখে দেবেন। কালো ব্যাগটা হাতে নিয়েই বললেন পার্থপ্রতিম। পুলিশের কথা অমান্য করা সম্ভব নয়, তাই নিচু হয়ে লিখছে রুবি। আপনার বাড়িতে আর যারা কাজ করেন তাদের কাল সকালে পাবো? পার্থপ্রতিমের কথায় অভি বলল, আর একজন অনেক বছর আছেন, তাকে দরকার আছে, খুব বয়স্ক। থামিয়ে দিয়ে পার্থপ্রতিম বললেন, আমাদের সন্দেহের তালিকায় আপনিও থাকবেন, সুতরাং সবার সাথে কথা বলতে হবে, এমনকি ফিজিওথেরাপিস্ট। তারপর উল্টো দিকেই চায়ের দোকান, আশেপাশের বাড়ি, সবটা। মনে রাখবেন, আমাদের যখন ডেকেছেন দায়িত্ব আমাদের। আর বিষয়টা দলিল নয় শুধু, দলিলকে ঘিরে অনেক কিছু থাকতে পারে, সেটা দেখতে হবে। আশা করি আপনি সাহায্য করবেন। সুবিনয়ও সহমত পোষণ করে উঠে পড়লেন। এখন বাকি ঘরগুলো ঘুরে দেখার পালা। আপনার চা। চায়ের কাপটা এনে টেবিলের ওপর বসিয়ে বলল রুবি। অভি তখন নিজের ঘরে বসে সিগারেট জ্বালিয়ে সেখান থেকে ধোঁয়া তৈরি করে তার দিকে তাকিয়ে আছে। এটা একটা দারুণ শিল্প, কি সুন্দর ধোঁয়ার খেলা। আর সে ধোঁয়ার সাথে সাথে মাথায় থাকা জটগুলো যেন শিথিল করে মিশিয়ে দেয় তাতে। কত সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় এই ধোঁয়ার জন্য। এই যেমন এখন মনে হচ্ছে অভির যে ওর মা আর বাবার রেজিস্ট্রির কাগজটাও হয়তো চুরি গেছে, কারণ সমীরের ঘরের সব কাগজ তো পার্থপ্রতিম বাবু নিজেই দেখে গেছেন। তারপর যে নিজে একটু দেখবে তার উপায় নেই, কারণ ঘরটাই তালা দিয়ে গেছেন। আর পপির আলমারি ও তো 5 বার ঘেটে ফেলেছে অভি, কোথাও নেই সেই কাগজটা। তার বদলে খুঁজে পেয়েছে কত কি, অভির ছোটবেলার জামা, প্রাইমারি স্কুলের ব্যাচ, মোজা, সোয়েটার, স্লেট, চক, পেন্সিল। এগুলো কবেকার নিজেও চিনতে পারছে না। সব কিছুতেই হলদেটে দাগ, আর দাগ পড়বে না? এসব আজকের কথা, অভির এখনই বয়স 27। এইগুলো প্রায় বছর 20 আগের জিনিসপত্র। পারেও মা জিনিসপত্র আগলে রাখতে, অথচ যেটা রাখার সেটাই বেহাত হয়ে গেছিল। অভি দেখলো রুবি দাঁড়িয়ে। দেওয়ালের ঘড়িতে পরপর 8টা ঘন্টা বাজলো। বাদিকের দেওয়াল জুড়ে মস্ত এই ঘড়িটা সাজানো অভির। মঞ্জুরি অ্যান্টিক কালেকশন থেকে এই ঘড়ি আর টেবিলটা কিনেছিল অভি। এটা ওর এক শখ। অ্যান্টিক জিনিসপত্র দিয়ে সেজে উঠুক ওর ঘর। কিছু বলবে? বাড়ি যেতে চাও? 8টা বাজে তো। কেটে কেটে প্রশ্নগুলো করলো অভি। রুবি মাথা নেড়ে বলল, বাড়ি যাব, সেটাই বলতে এসেছি। আর এটাও বলতে এসেছি যে আমি কাল থেকে আসবো না। রুবির এই প্রস্তাবটা জানা ছিল অভির, এরকম কিছু বলতে পারে ভেবেই ছিল। তোমার সিদ্ধান্ত সেটা যে তুমি কাজ করবে কিনা, কিন্তু একটা কথা, যতদিন না এই সমস্যাটা মিটছে, মানে পুলিশি তদারকি, ততদিন তুমি কাজটা ছাড়তে পারবে না। এটা আমার নয়, থানার নির্দেশ। অভি খুব মেপে মেপে কথাগুলো বলল রুবিকে। সকাল থেকে যেটুকু বলছে এভাবেই। আজ এত কিছুর পর আমার পক্ষে স্বাভাবিক থেকে এই বাড়িতে কাজ করা সম্ভব নয়। রুবি বোধ হয় অভিকে একা পেয়ে একটু আবেগে খেলতে চাইল, কিন্তু অভি এই একটা গোটা দিনে অনেক কিছু ভেবেছে, অনেক পরিবর্তন করেছে নিজেকে। না, এই বাড়ি ছেড়ে ও যাবে না। এখানে ওর জন্ম, এখানে ওর বেড়ে ওঠা, সুতরাং ও যাবে না। আর টাকা দিয়েও কিনবে না। খরচ যদি করতেই হয় সেটা উকিলকে টাকা দিয়ে হোক, কিন্তু বাবা মায়ের রেজিস্ট্রির কাগজটা পেলে ভালো হতো, কিন্তু না পেলেও পাওয়া যাবে। অনলাইনে দেখেছে খুঁজে অভি। হারিয়ে যাওয়া কপির জন্য একটা আবেদন করতে হবে, কিছু টাকা লাগতে পারে, সব করবেও। আগে পুলিশ কি বলে দেখে নিয়ে। পরপর এইসব ভাবনাগুলো অভিকে খুব আত্মবিশ্বাসী করে তুলেছে। না, ভয় পেয়ে লাভ নেই, লড়াই যখন শুরু হয়েছে চলতে থাক। আচ্ছা রুবি, তোমার পক্ষে স্বাভাবিক থাকা সম্ভব নয় বুঝেছি, কিন্তু আমার কথা ভাবো। ওই ঘরটায় আমি কোনো দিন ঢুকিনি, এটা আমি তোমাকে বলেছিলাম। মিনতি পিসি আর তুমি দুজনেই তো বাড়িতে আসো। আর ফিজিওথেরাপিস্ট অপর্ণা, ওকে কি সন্দেহ করব বলো তো? ও তো আমার বন্ধুর বউ। তাও কাল সকালে পুলিশ অফিসার আসবে, কথা বলুক সবার সাথে। তোমার কথা অনুযায়ী আমি ধরেই নিলাম তুমি কিছু করনি। তাহলে অনুরোধ করব, মিথ্যে সন্দেহ না বাড়িয়ে এই মাসটা থেকে যাও, বাকি তোমার সিদ্ধান্ত। বলেই আর দাঁড়ালো না অভি, উঠে বাইরে চলে এলো। নিজের ঘর, কিন্তু তাও ওখানে দম বন্ধ লাগছে। রুবির জন্যই বোধহয়। রুবিও পেছনে পেছনে বেরিয়ে এসে পপির ঘরে ঢুকলো।
পপিকে খাইয়ে ওষুধ খাইয়ে তারপর যাবে। এটা সত্যি যে আজ পপি যেটুকু সুস্থ শুধু রুবির জন্য। শেষবার ডাক্তার তো বলেও ছিলেন, এতটা ইমপ্রুভ আশা করেননি। উফ, আজও দিনটার কথা মনে পড়লে কষ্ট হয় অভির। অভির মনে আছে ঠিক সিঁড়ি দিয়ে উঠে একটু গিয়েই ঠিক এখানটায় যেখানে এখন দাঁড়িয়ে আছে অভি, ঠিক এখানেই মুখ থুবড়ে পড়েছিল পপি। এইখানে এসে খুব সময় কাটাতো। পপির ইচ্ছেতেই বারান্দায় একটা বেতের দোলনা লাগিয়েছিল অভি। সিঁড়ির কাছে সমীরের ঘরের পাশে লাগানো এই দোলনাটা খেয়ে দিয়ে বিকেলের দিকে এসে বসতো পপি। কে জানে সেদিন হয়তো তাই করেছিল। অনেকদিন বলেছিল অভি, এত তেল মশলা খেও না। সেদিন খেয়েও ছিল মাটন। আমার হয়ে গেছে, দরজাটা দিয়ে দিন, আমি বেরোবো। রুবি বলতে বলতেই নেমে যাচ্ছে। পিছন থেকে অভি দেখছে। বড্ড ক্লান্ত লাগছে ওকে, নুয়ে পড়েছে যেন। কিন্তু আজকে ওকে খুব উজ্জ্বল লাগছে, রঙিন। না হলে সবসময় হালকা রঙেই ওকে দেখেছে অভি, তাই জন্যই সবসময় নিস্তেজ লাগে রুবিকে। রুবির পিছন পিছন নামতে নামতে এটাই ভাবছে অভি। এখনো যে কিভাবে রুবিকে দেখে এইসব ভাবনা আসে অভির, সেটা অভির মনই জানে। চাবি ঘুরিয়ে দরজাটা খুলতেই ঝলমল করে উঠল বাইরেটা। আলো আলো চারপাশটা। আজ প্রথম এই আলো দেখলো অভি। রুবি বেরিয়ে গেল, দেখলো অভি। সামনে সেই হরিদার, সীমা বৌদি আর ওদের চায়ে গরম। ব্যস্ত হাতে ব্যবসা করছে। সারাদিনে একবারে দোকানটায় না গেলে হয় না অভির। আজ একবারও যায়নি, ইচ্ছেও হচ্ছে না। না সীমা বৌদি এই রুবিকে আনতো, না মায়ায় জড়াতো অভি, না এত ঝক্কি পোহাতে হতো। রুবি বেরিয়ে চোখের বাইরে চলে গেছে, কিন্তু অভি তখনও দরজার বাইরে দাঁড়িয়ে। হাতে ফোনটা বেজে উঠল। রূপক নামটা দেখেই ফোনটা ধরে নিল তাড়াতাড়ি। আজকে সারাদিন কম করে 20 বার ফোন করেছে রূপক। ও বেচারাও খুব চিন্তায় আছে। ভাই বল। ফোনটা ধরে বলতেই রূপক ওই পাশ থেকে উত্তেজিত হয়ে বলল, সুবিনয় ফোন করেছিল, আজ নাকি ওরা রুবির বাড়িতে গেছিল বাড়িটা তল্লাশি করতে। রূপককে শেষ করতে দেওয়ার আগেই অভি বলল, পেয়েছে দলিলটা? রূপক ধমক দিয়ে বলল, দলিল? তোর পছন্দের রুবি তো সাংঘাতিক ঘাঘু, তুই কি জানতিস ও বিবাহিত? আবার চমক। বিবাহিত? রুবি? এটা তো জিজ্ঞেস করেছিল অভি ওকে প্রথম দিনই। পরিষ্কার না বলেছিল, বলেছিল বাড়িতে মা আর ও ছাড়া আর কেউ থাকে না। আর তাই তো একটু একটু করে অভিও কেমন যেন দুর্বল হয়ে পড়েছিল। আজ অবশ্য ভাবতেই লজ্জা লাগে। আরো লজ্জা লাগে যখন মনে পড়ে একই রক্ত, অভি, রুবি আর সমীর। কি রে বল, জানতিস? রূপক আবার জিজ্ঞেস করলো। অভি আজকাল বারবার কেমন একটা ঘোরের মধ্যে চলে যায়। কি যে ভাবনা আসে। না তো, আমাকে তো বলেছিল ও আর ওর মা বাড়িতে থাকে। অভি কেটে কেটে বলতেই রূপক বলল, সেটা হয়তো ঠিকই বলেছে, ওর বাড়িতে ওর মা আর ওই থাকে। মা মানে রুচি, অভির জীবনের অভিশপ্ত নাম। দেখা হয়েছে রুচির সাথে? না চাইলেও জিজ্ঞেস করে ফেললো অভি। না ভাই, ওখানে রুচি থাকে না, মানে রুবি রুচির সাথে থাকেই না। ও যে মায়ের কথা তোকে বলেছে সেটা ওর শাশুড়ি, ভদ্রমহিলা উন্মাদ, সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায়। জলজ্যান্ত ছেলেটা নাকি হঠাৎ মারা গেছে বাইক অ্যাক্সিডেন্টে। আবার বজ্রপাত। ছেলেটা মারা গেছে মানে? অভি জিজ্ঞেস করার সাথে সাথে রূপক বলল, রুবির বর মারা গেছে বাইক অ্যাক্সিডেন্টে, সেই থেকে ভদ্রমহিলা ওরকম হয়ে গেছে। রূপক বলে যাচ্ছে। অভির চোখে ফুটে উঠেছে রুবি, সবসময় হালকা রং। সেটা কি তাহলে বৈধব্য বলেই? তাহলে? অভি জিজ্ঞেস করতেই রূপক বলল, তাহলে কি খোঁজ চলছে? তোর বাবার প্রেমিকার বাড়ি বোধহয় শকুন্তলা পার্কের দিকে। কথাটা বলে থমকেছে রূপক। কিছুক্ষণ চুপ থেকে বলল, সরি ভাই, রাগ করিস না। অভি হেসে বলল, কাজটা করতে আমার বাবা সরি হয়নি, আর তুই হয়ে কি করবি? যাই হোক, আমিও শুনেছিলাম রুচি ওই দিকেই কোথাও থাকে। রূপক বলল, কাল যাবে ওরা ওদিকে, দেখি কি হয়। কাল তোদের ওখান থেকে আমরা হরিদার চায়ের দোকান গেলাম। রুবি নিজের ঠিকানাটা ঠিক লিখে দিল কিনা দেখার জন্য পার্থ প্রতিম বাবু সীমা বৌদিকেও লিখতে বলল রুবির ঠিকানা। ও একই লিখেছিল। তারপর আমরা আশেপাশেও খোঁজ নিলাম। এইটুকু বলতেই অভি বলল, কি বললো তারা? অতিরিক্ত কোনো খবর কি দিল? রূপক বলল, তোর বাড়িতে মাঝে মধ্যে একটা ছেলেকে ঢুকতে দেখা যায়। একটা ছেলে শুনেই আবার মনে পড়লো অভির, যে লম্বা সুদর্শন সেই ছেলেটা।
যাকে সেদিন রাতে কথা বলতে দেখেছিল রুবির সাথে? খোঁজ লাগাচ্ছে পুলিশ। ও হ্যাঁ, তুই কিন্তু এই কদিন ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নে, ওই 1 সপ্তাহ মতো। অফিসে বলে দে খুব জ্বর, না হলে পক্স বা যা খুশি বল, কিন্তু রুবিকে একা ছাড়িস না কাকিমার সাথে। সাংঘাতিক জিনিস ওটা। রূপক কথাগুলো এক নাগাড়ে বলে একটু থেমে বলল, ও আরেকটা ব্যাপার, কাল সকালে পার্থবাবু আসবে তোর ওই মিনতি পিসি আর ওই যে রাজুর বউ ফিজিওথেরাপিস্ট, কি যেন নাম, অপর্ণা, ওদের সাথে কথা বলতে। তখন কাকিমার মেডিকেল রিপোর্টগুলো নিয়ে যাবে একটা কপি করে, ওটা রেডি রাখতে হবে। সেদিন দেখলাম ফাইলে অ্যাকসেপ্ট করে ফটোকপি করা আছে, দিয়ে দিস ওটাই। মায়ের রিপোর্ট নিয়ে কি করবে? অভি অবাক হয়ে জিজ্ঞেস করতে রূপক বলল, কি করে জানবো ভাই কি ভাবছে কি করছে? তবে এটা শুনে রাখ, ওরা কিন্তু রুবিকে বড্ড সন্দেহ করছে। ওই যে ছেলেটা আসছে, পুলিশ সন্দেহ করছে ও রুবিকে সাহস যোগান দিচ্ছে। ছেলেটা কে, কি করে জানবো বলতো? দেখেনি তো কখনো। অভির গলায় চিন্তা। রূপক সেটাকে পাত্তা না দিয়ে বলল, ওটা পুলিশের ওপরেই ছেড়ে দে ভাই, ওরা যে কোথা থেকে কি পাবে সেটা ওরাই জানে। এই যে তোর কালো ব্যাগটা, অতগুলো চিঠি, সব জানিস তো FHE তে পাঠিয়েছে। রূপকের কথায় অভি বলল, FHE মানে? রূপক খুব স্পষ্টভাবে বলল, ফরেন্সিক হ্যান্ড রাইটিং অথেন্টিকেশন এক্সামিনেশন টিম। এখনকার মতো এই পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব আজ আমি রাত্রেই আপলোড করে দেব। গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।